আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা এতক্ষণ হয়তো হেডলাইন এবং ব্যানার দেখে চিন্তিত হয়ে পড়েছেন যে হঠাৎ করে কিভাবে বললাম যে হাদি পুলিশ হেফাজতে। জি, আপনারা যেটা শুনছেন সেটাই সত্য। তার কারণটা কি আমি আপনাদেরকে বলি। ঠিক হাদিকে গুলি করার পর 24 ঘন্টাও যায়নি, 6 থেকে 7 ঘন্টার ভেতরে আমেরিকা থেকে জুলকারনাইন সায়ের সে বলে দিল যে হাদি হত্যাকারীরা ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন সেটা ধরতে পারেনি। এবং পরবর্তীতে আপনারা দেখলেন যে হাদির হত্যাকারীদেরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে অনুরোধ জানিয়েছেন। এরপরে আবার হাদিকে ফিরিয়ে দেওয়ার দাবিতে সারা বাংলাদেশের সমস্ত ইন্ডিয়ান যে কনসুলেটগুলো ছিল সবগুলোতে আক্রমণও করেছে। এরপরও হাদির হত্যাকারীর কোনো আসলে হদিস নেই, সে আসলে কোথায় আছে। ইন্ডিয়া বলেছে যে তাদের এখানে তারা এখনো কাউকে ধরেনি অবৈধ অনুপ্রবেশকারী, কারণ ইন্ডিয়ান বর্ডার টোটালি সিলড আপ। তাহলে বাংলাদেশ বর্ডারও সিল আপ। এবং পাকিস্তানের একটা পত্রিকাতে আপনারা গত 2 দিন আগে দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিজেপি মিলে আমাদের যত সমরাস্ত্র আছে সবগুলো নাকি ইন্ডিয়ান বর্ডারের কাছে নিয়ে গেছে। সেইখানে আপনার তুর্কি থেকে পাওয়া বিভিন্ন গাইডেড মিসাইল, যেগুলো নির্ভুল নিশানা, এগুলো সব নাকি ওখানে হাজির। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীও পুরোটা আসলে গত 2 সপ্তাহ ধরে বর্ডারে হাজির। তাহলে এই ভাই কই থেকে পালাইলেন? এটা যেমন একটা ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। এবং আরেকটা ইনফরমেশন, যেটা 176 কোটি টাকার চেক পাওয়া গেছে ফয়সালের বাড়ি থেকে, বোনের বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, সব জায়গা থেকে। সেইটা কোন ব্যাংকের চেক বা কিসের চেক এইটা কিন্তু বলেনি। এবং যতটুকু ইনফরমেশন আছে সেইটাতে হাবিব ব্যাংকের 16টা চেক। হাবিব ব্যাংক, হাবিব ব্যাংক লিমিটেড, যেটা পাকিস্তানের হাবিব ব্যাংক, বাংলাদেশ আছে মতিঝিলে একটা শাখা আছে, সেইটার 16টা চেক পাওয়া গেছে ফয়সালের বাড়িতে। এবং এনবিপি, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, এইটার পাওয়া গেছে 13টা চেক। 16টা এবং 13টা মিলে 29টা চেকেই আছে প্রায় 120 কোটি টাকা। এগুলো দোনোটাই পাকিস্তানের ব্যাংক। এবং এই চেকগুলো সব ওখান থেকে উদ্ধার হয়েছে, কিন্তু সেইটা এই মুহূর্তে বলছে না, কারণ এটা যদি বলে তাহলে বহু রথী মহারথী ধরা খেয়ে যাবে। পুরাটাই আইএসের নিয়ন্ত্রণে এই 2 ব্যাংকের চেকই তার কাছে ছিল। যদিও এখন যতটুকু শোনা যাচ্ছে যেই 65 লক্ষ টাকা নাকি ফয়সালের ব্যাংকে আছে সেইটাও ট্রান্সফার্ড বাই হাবিব ব্যাংক। হাবিব ব্যাংক থেকে সেটা ট্রান্সফার হয়ে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল। এটা কিন্তু কেউ বলছে না। এখন পুলিশের হাতে আছে, যেটা বলছিলাম যে পুলিশের হাতে আছে। হ্যাঁ, পুলিশের হাতে আছে এবং তাকে আসলে আমরা কেউই কখনো জীবিত দেখব না। ফয়সালকে ফয়সালকে দেখা যাবে যে হয়তো ক্রসফায়ারে মারা গেছে বা দুর্ঘটনায় মারা গেছে, এরকম একটা নাটক সাজানোর ফুল প্লেস প্ল্যান। এবং সেটা হইতে পারে 25শে ডিসেম্বরের আগে, হতে পারে 25শে ডিসেম্বরের পরে। কখন কোথায় কিভাবে হবে সেটা হয়তো যখন ঘটনাটা ঘটে যাবে তখনই জানা যাবে। তবে ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে গত শুক্রবারে বাংলাদেশ সেনাপ্রধানের যখন কথা হয়েছে, তখন ইন্ডিয়ান সেনাপ্রধানও চাপ দিয়েছে যে হাদির হত্যাকারী তোমাদের কাছে আছে, তোমরা যদি প্রকাশ না করে দেয়, পুলিশ ডিজিএফআই যদি প্রকাশ করে না দেয়, তাহলে সেইটা আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কোথার থেকে কখন ধরেছ সব বলে দিব। এটাতেই বড় গন্ডগোল। এবং আপনাদেরকে এর আগের 2টা ভিডিওতে আমি বলেছিলাম যে দেখেন, এই যে ওরা 24 ঘন্টার আলটিমেটাম দিল শনিবারে লাশ দাফনের পর, 24 ঘন্টার আলটিমেটাম, এই আলটিমেটামের কিছুই হবে না, কারণ রক্ত ঠান্ডা হয়ে যাবে, এই আলটিমেটামের কিছু হবে না। আজকে আপনারা দেখেন যে আমাদের ইত্তেফাক পত্রিকা সব বিভিন্ন পত্রিকায় আছে, বিভিন্ন পত্রিকায় আছে যে ওদের রক্ত আসলে ঠান্ডা হয়ে গেছে। এবং হাদির হত্যাকারীরা কোথায় আছে এইটা এখনো পুলিশ জানে না বলে পুলিশ নিজেও বলছে, কিন্তু আছে আসলে পুলিশের কাছে। এবং পুলিশ তাকে যে কোনো মুহূর্তে তাকে শুট আউট করে বলবে যে সে পালিয়ে যাচ্ছিল, আমরা ধরতে চেষ্টা করেছি, হয়তো উল্টা আমাদেরকে গুলি করেছে, যার কারণে আমরা গুলি করে দিয়েছি। এরই মধ্যে একজন দুইজন পুলিশ, ওই যে হিন্দি ফিল্মে দেখেন না যে নিজেরা নিজেদের গুলি করে দেয়, হাতে লাগে
বা পেটের কোথাও দিয়ে লাগে, পায়ের কোথাও দিয়ে লাগে, মানে সামান্য একটু ছিঁড়ে যাবে, আহত হবে, এইটাই। কিন্তু ওই বেটার জীবন যাবে। এবং একজন না, হাদির সাথে সে মোটরসাইকেলের যে ড্রাইভার ছিল সেও আছে, দোনোজনে মারা যাবে। এবং দোনোজনের লাশই আপনারা অপঘাতে মৃত্যুর লাশ পাবেন। আপনারা গতকালকে বিভিন্ন ইউটিউবে দেখেছেন যে হাদির এক বোন বলেছে, সরি হাদির বোন না, ফয়সালের বোন বলেছে হাদিকে যেভাবে ফয়সাল মেরেছে আমরা চাই ফয়সালও সেভাবে শুট আউটে মারা যাক, গুলি করে মারা হোক, ওরও মাথায় গুলি করে দেওয়া হোক। এগুলো হচ্ছে আবার হাইপ তোলা। আজকে সকালের যে ভিডিওটা পেয়েছিলেন আপনারা, ওই যে আমি বলেছিলাম যে রয়ের, অনেকে আমাকে প্রশ্ন করছেন ভাই পাক্যাদের সাথে রয়ের কি সম্পর্ক। তো ভাই পাক্যাদের সাথে রয়ের সম্পর্কটা হচ্ছে যে এই সব কিছু করে একটা লোককে তৈরি করে আনে, আর তখন পাক্যাদের চিন্তা থাকে যে আরে এ তো বেশ ভারত বিরোধী, তারে ফালাই দাও। তারে ফালাই দিলে দোষটা যায় পড়বে কোথায়? ভারতের উপরে। এটা হচ্ছে সিস্টেম। র তৈরি করে দিচ্ছে কিন্তু, যারে যারে তৈরি করে দিচ্ছে, এরপরে পাইকারা ফালাচ্ছে। এটা হচ্ছে নর্মাল সিস্টেম। লরেন্স বিষ্ণু মনে আছে? জেড নিরাপত্তা পায় সালমান খান, তার ঘরের ভিতরে যাইয়া তার পোলাপাইন গুলি করে দেয়। কই কানাডায়, খালিস্তানপন্থী নেতা মারা যায়, কিন্তু লরেন্স বিষ্ণু কোথায়? তিহার জেলে। এগুলো সব সায়েন্স। এটার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই, এটা এমনিই বোঝা যায়। সুতরাং একটা জিনিস খেয়াল রাখেন, হাদির হত্যাকারীরা আছে, হাদির হত্যাকারী ফয়সাল এবং ড্রাইভার দুইজনই আছে পুলিশের কাছে। যে কোনো মুহূর্তে তাদের ক্রস ফায়ারের লাশ পাবে, এটাই হচ্ছে যে 100% গ্যারান্টেড সত্য কথা। এবং এটা দেখবেন হয় 25 তারিখে আগে, নাই 25 তারিখের পরে, ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসের ভেতরেই যা ঘটার ঘটবে, দেখতে থাকুন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী কি পদত্যাগ করেছেন? বিশেষ করে এই গুঞ্জনটি চাউর হয় যখন গতকাল ভারতের একজন বিশিষ্ট সাংবাদিক চন্দন নন্দী ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর চৌধুরী পদত্যাগ করেছেন। এবং তারপর থেকে অনেকে আমাকে জিজ্ঞেসও করেছেন, কিন্তু আপনারা জানেন যে গতকাল আমি অন্য শহরে এসেছি, এই শহরে, এবং গতকাল এত গরম পড়েছে যে মাথা ঠিক মতো কাজ করছিল না। কিন্তু আজকে যখন আবার সম্ভবত ইনকিলাব মঞ্চ থেকে আবার তারা বলল যে এরকম গুজব শোনা যাচ্ছে, কিন্তু তারা বলেছে তারা এই অবস্থায় ওসমান গনির হত্যার বিচার না করে, বা আরো অনেক কথা বলেছে আর কি, মানে এইসব অল্প বয়স্ক বাচ্চারা যেভাবে অ্যাটাক করে, আমি এদের আদব কায়দা নিয়ে আসলে আজকাল খুব চিন্তিত হয়ে গেছি। যতই বলেন আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা একজন রিটায়ার্ড আর্মি অফিসার, লেফটেন্যান্ট জেনারেল পদ পর্যন্ত গিয়েছিলেন, এবং একটা মুরব্বী মানুষ, তাকে এই ভাষায় আক্রমণ করছে। তো এই বাস্তবতায় আমি আমার সোর্সকে একটু রিকোয়েস্ট করলাম যে একটু কাইন্ডলি লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড জাহাঙ্গীর স্যারের সাথে একটু কথা বলেন, যে একটু দেখেন যে আসলে ঘটনাটা কি। তো আমার সোর্স যোগাযোগ করেছে, তো তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাকে বলছেন যে একটা পদত্যাগপত্র জমা দিয়ে রাখতে, কারণ আহ, আইন শৃঙ্খলার অবস্থা যা এবং পরিস্থিতি যদি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে প্রধান উপদেষ্টা যেন বলতে পারে যে আমরা একটা ব্যবস্থা নিছি, আমরা এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করছে তাকে আমরা সরায় দিছি। তো এই প্রধান উপদেষ্টার অনুরোধ অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড জাহাঙ্গীর একটা পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টার কাছে, কিন্তু এটা কিন্তু পদত্যাগপত্র গৃহীত হয়নি। ব্যাপারটা বুঝছেন তো? প্রধান উপদেষ্টা একটা হাতে জায়গা দিল যে যদি দেশের অবস্থা খুব খারাপ হয়, দেশের অবস্থা তো এখন আপনারা দেখতেছেন দিন দিন খারাপ হচ্ছে, যতই নির্বাচন আগায় আসতেছে ততই দেশের অবস্থা খারাপ হচ্ছে। তো এই অবস্থায় একটা হাতে একটা কার্ড লিখে দিল, তার মানে পদত্যাগপত্র লিখে তিনি জমা দিয়েছেন, সেটি এখনো গৃহীত হয়নি। তো আক্ষরিক অর্থে তিনি এখনো স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে এই যে পদত্যাগের প্রসঙ্গে তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই লোকটাকে আমার খুব ভাল লাগে, সহজ সরল। আপনারা অনেকে হাবা হাসমতের সাথে তাকে তুলনা করেন। এই তিনি একবার বলেছিলেন যে বুঝছেন ভাই, ভালো মানুষের ভাত নাই। তো এখন তিনি শেষে বললেন কি, আমি স্বরাষ্ট্র উপদেষ্টার থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছি, কিন্তু আমি কিন্তু এখনো কৃষি উপদেষ্টা আছি। বুঝলেন ব্যাপারটা? কৃষি উপদেষ্টা পদ থেকে কিন্তু
চলে যাননি বা যাবেন না, কৃষি উপদেষ্টা তিনি থাকছেন। মানে চারিদিকে এত খারাপ খবর, এত অনিশ্চয়তা, সন্ত্রাস, তারপরেও হাসির খোরাক যেন ফুরোচ্ছে না বাংলাদেশে। বেশ বুঝতে পারছি এই প্রতিবেদনের শিরোনাম দেখে চমকে গেছেন আপনি। খবরটা যখন প্রথম আসে আমার কাছে, আমি নিজেও কম চমকে যাইনি। ভেবেছি এ আবার কিরকম পাগলের মতো কথা, বাংলাদেশ আবার কি করে ভারতের যুদ্ধে যে তার সম্পত্তি হয়। 1971-এর মুক্তিযুদ্ধে ভারত তো বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়ক শক্তি ছিল মাত্র। সে কি করে বাংলাদেশের মালিক হবে? 54 বছর হলো জন্ম নিয়েছে বাংলাদেশ, কিন্তু এমন আজগুবি কথা তো কোনোদিন শুনিনি। এমনকি এমন অদ্ভুত দাবি তো কোনোদিন করেনি ভারত। তাহলে আজ এমন কথা কেন? আবার শোনা যাচ্ছে নিজের সম্পত্তি শুধু বলে দাবি করা নয়, নিজের সম্পত্তির দখল নেয়ার কথাও নাকি ভাবছে ভারত। এটাও তো আরেক অদ্ভুত কথা। দুনিয়া থেকে আন্তর্জাতিক আইন কানুনকে সব উঠে গেল। যে সূত্র থেকে পেলাম খবরটা, তাকে জিজ্ঞেস করলাম মানে কি এসব কথার। মানে বলতে কোন যুক্তিতে এসব কথা ভাবা হচ্ছে বা বলা হচ্ছে। এবং তিনি তখন এই বক্তব্যের সপক্ষের যুক্তিগুলো বললেন। সেগুলো শুনলাম যখন, তখন গাঁজাখুরি ভাবনা বলে সহজে এড়ানো গেল না। প্রিয় দর্শক, আপনারাও শুনুন সেই যুক্তিগুলো এবং জানান আপনাদের নিজেদের অভিমত। দেখুন, বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে গেছে। বিশদে বলার দরকার নেই, আপনারা সব জানেন। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে এমন একটা ভাবনা ভারতীয় নেতৃত্ব ভাবতে শুরু করেছেন যা সাধারণভাবে চিন্তায় আনা যায় না, যা এক কথায় অকল্পনীয়। গত 54 বছরে ভারতের ভাবনায় এই কথা ওঠেও না কোনোদিন, কিন্তু এখন এই 2025 সালে উঠছে, অল্প করে হলেও উঠছে। আমি ইতিমধ্যে এই ভাবনাটি সম্পর্কে অকল্পনীয় শব্দটি ব্যবহার করে ফেলেছি। এবার এর সঙ্গে যোগ করব আর একটি বিশেষণ। সেটা হলো ভারতের বর্তমান ভাবনায় বাংলাদেশ নিয়ে যে বিষয়টি এসেছে, সেটা যদি কার্যক্ষেত্রে বাস্তবায়িত হয়, অর্থাৎ ভাবনাটা যদি কাজে রূপান্তরিত হয় শেষ পর্যন্ত, তাহলে এটা হবে বিশ্ব রাজনীতিতে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণের মতো। কি ভাবছে ভারত, বলবো সে কথা। তবে তার আগে কয়েকটি বিশেষ বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। প্রথমে 71-এর যুদ্ধ। এই যুদ্ধটা কার বা কাদের মধ্যে ছিল, কেন ছিল? আমরা ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষও এতদিন জেনে এসেছি যে পাকিস্তানের শাসন থেকে 1971 সালে পূর্ব পাকিস্তানের মানুষের মুক্তির সংগ্রামে ভারত ছিল সহযোগী বন্ধু। ভারতের সহযোগিতায় পূর্ব পাকিস্তানের মানুষ লড়াই করে দেশ স্বাধীন করেছে। কিন্তু বাংলাদেশেরই কিছু সংখ্যক বুদ্ধিজীবী ও সুশীল সমাজের মানুষ অনেক দিন ধরে বলে আসছেন ভারত তার নিজের স্বার্থে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য 71-এর যুদ্ধ করেছিল। অর্থাৎ পাকিস্তান দুভাগ হয়ে এই যে নতুন দেশ বাংলাদেশের জন্ম হলো, এটা কোনো মুক্তিযুদ্ধ নয়। এটা বলছে কারা? বাংলাদেশের একটা বড় সংখ্যক লোক। ভারতের ষড়যন্ত্রের ফল মাত্র এইটা বলছে। আমি আশা করি এটা যে মিথ্যা বলছি না সেটা আপনারাও জানেন, এসব কথা সত্যিই উঠেছে। এই যে ন্যারেটিভ, এটা যে নতুন করে হঠাৎ এসেছে তা নয়, বেশ কিছু বছর ধরেই শোনা যাচ্ছিল। এমনকি সেই 71-এও জামায়াতি ইসলামীরা বলতো এ কথা। সেই জন্যই তো তারা পাকিস্তানিদের সহযোগী রাজাকার হয়ে গেছিল। তবে সেটা বলতো তারা তখন ছোট আকারে, কারণ জামাত বড় শক্তি ছিল না তখন। আর সরকারিভাবেও এই ন্যারেটিভ গড়ে ওঠেনি কখনো। সে বিএনপির আমলেও ওঠেনি বা হোসেন মোহাম্মদ এরশাদের আমলেও ওঠেনি।
কিংবা জিয়াউর রহমানের সময়ও ওঠেনি। তা একেবারেই যা উঠেছিল সেটা একেবারেই বেসরকারি স্তরে। কিন্তু গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে এই ন্যারেটিভ, তার যেমন অনুগামীর সংখ্যা, এই ন্যারেটিভ সমর্থকের সংখ্যা বেড়ে গেছে, তেমনি এই ন্যারেটিভ সরকারি হয়ে গেছে। বর্তমান শাসক হয়ে যারা আছেন তাদের সহযোগী ইসলামী দলগুলি, এনসিপি, এবি পার্টি ইত্যাদি, এবং সেই সঙ্গে বাংলাদেশের এক বড় সংখ্যক বুদ্ধিজীবী ও সুশীল সমাজের মানুষ স্পষ্টভাবে ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধ বলে আসলে কিছু নেই, ছিল না, ভারতের চক্রান্তেই পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছে। যার সহজ অর্থ হলো বাংলাদেশের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের ফলে নয়, ভারতের ষড়যন্ত্রে। ভারত পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে বাংলাদেশের এই পাকিস্তানকে বাংলাদেশ থেকে, মানে পূর্ব পাকিস্তান থেকে তাড়িয়েছে। এই কারণে রিসেট বাটন পুশ করে মুক্তিযুদ্ধ মুছে ফেলার কসম খেয়েছেন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস স্বয়ং, এবং তার সঙ্গে আছে যে দলগুলি তারাও। এদের মধ্যে বিএনপি দলটিকেও কিছু পরিমাণে নেওয়া যায়, কারণ বিএনপি অনেকটা কিরকম জানেন, বিএনপি অনেকটা হলো সেই জলে নামবে কিন্তু চুল ভেজাবে না গোছের রাজনীতি করে। তারা মুক্তিযুদ্ধের পক্ষে যেমন, তেমনি আবার পাকিস্তানের পক্ষে। মুক্তিযুদ্ধের বিরোধী জামাত, তাদেরকেও শয্যাসঙ্গী করেছে এরা। অর্থাৎ সেই যে আছে না স্বর্ণলতায়, আমি দুধও খাবো তামাকও খাবো, স্বর্ণলতা নয়, এটা অন্য একটি আলালের ঘরে দুলালে উপন্যাসে আছে কথাটা। এই জন্য বাংলাদেশ ভারতের কাছে ৭১-এর ঋণ তো স্বীকার করেই না, বরং আবার নতুন করে বাংলাদেশ পাকিস্তান হতে চাইছে। পূর্ব পাকিস্তান ভারতের সঙ্গে শত্রুতা এবং পাকিস্তানের সঙ্গে মিত্রতা, এই হলো বর্তমান বাংলাদেশের নীতি। এ কারণেই ভারতের বিরুদ্ধে অকথা কুকথার বন্যা, ভারতের পূর্ব উত্তর পূর্ব অংশ দখল করে নেয়ার হুমকি, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেয়া, ভারতীয় হাই কমিশনারকে লাথি মেরে বিদায় করা, আর পুরো ভারত জুড়ে তাদের সেই সাম্রাজ্য তৈরি করা, এইসব কথাগুলো উঠছে প্রকাশ্যে। এসব কথা যে শুধু নাবালকরা বলছে তা নয়, অবসরপ্রাপ্ত সেনাকর্তারা সমেত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, এমনকি স্বয়ং প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত একই কথা বলছেন, ভাষার কিঞ্চিত বদল ঘটিয়ে। এই প্রেক্ষিত মাথায় রেখে আসুন ৭১-এ আবার ফিরে যাই। যুদ্ধ হয়েছিল ভারত ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে। ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণ করেছিল যুদ্ধে পরাজিত হয়ে। নিয়াজির নেতৃত্বে পাকিস্তান ৯৩,০০০ সেনা সমেত বশ্যতা স্বীকার করে ভারতের জগজিৎ সিং অরোরার বাহিনীর কাছে একটি শান্তি চুক্তির মাধ্যমে। এই চুক্তির সময়, চুক্তি স্বাক্ষরের সময় সেখানে কিংবা কাছে পিঠে কোথাও কি মুক্তিযোদ্ধাদের কোনো নেতাকে দেখেছেন, কোনো সেনানীকে দেখেছেন? না। কারণ পাকিস্তানি জেনারেল নিয়াজি বলেছিলেন, আমরা ওই পূর্ব পাকিস্তানে যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে, আমরা তাদের কাছে হারিনি, আমরা হেরে গেছি ভারতের সেনার কাছে। বশ্যতা স্বীকার করব ভারতের সেনার কাছে, ভারতের কাছে। মুক্তিযোদ্ধা নামক অশিক্ষিত অপেশাদার কোনো সৈনিকের কাছে পাকিস্তানি পেশাদার সৈনিক আত্মসমর্পণ করবে না। এই কারণেই আত্মসমর্পণের অনুষ্ঠানে শুধুই ছিলেন ভারতীয় সেনানায়ক। এর থেকে এই সিদ্ধান্তে আসা নিশ্চয়ই ভুল হবে না যে ৭১-এ পরাজিত পাকিস্তানি সেনা সারেন্ডার করেছিল ভারতীয় সেনার কাছে, এবং পাকিস্তানের অন্তর্ভুক্ত যে পূর্ব পাকিস্তান সেটাকে তুলে দিয়েছিল ভারতের কাছে, কোনো মুক্তি বাহিনীর কাছে নয়, কোনো মুক্তিযোদ্ধার কাছে নয়। যুদ্ধের নিয়ম অনুসারে বিজয়ী পক্ষের দখলে চলে আসে পরাজিতের সমস্ত সম্পত্তি। এর অর্থ পূর্ব পাকিস্তান, যা কিনা বর্তমানের বাংলাদেশ, তার আসল মালিকানা ৭১-এর ১৬ই ডিসেম্বর এসে গিয়েছিল ভারতের হাতে। ভারত সেটা পরে দিয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জিম্মায়। বন্ধুত্বের নিদর্শন। ভুল বললে শুধরে দেবেন, তবে ভদ্র ভাষায়। যদি রাগ হয় আমার কথা শুনে, তাহলে আমাকে গালি না দিয়ে গালি দেবেন তাদের
যাদের জন্য বাংলাদেশের জন্মের 54 বছর পর ভারত এসব কথা ভাবতে বাধ্য হচ্ছে এবং আমরা এই কথাগুলো বলছি। 71-এ 16,000 ভারতীয় সেনার আত্মবলিদানে কয়েক হাজার কোটি টাকা খরচ করে পাকিস্তানকে যুদ্ধে পর্যুদস্ত করে ভারত জিতে নিয়েছিল যে ভূখণ্ড, পৃথিবীর অন্য বহু দেশের মতো সেই ভূখণ্ড জোর করে দখল করে রাখেনি অন্যরা যা করেছে। ভারত একটি সুভদ্র দেশ বলে এত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জয়ের প্রাপ্তি নিজের দখলে রাখেনি। কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষিতে ভারতকে ভাবতে হচ্ছে সেদিনের জয় করা ভূখণ্ডকে আবার নিজের দখলে নেবে কি না। এটা যেমন ভারতের নিজের সুরক্ষার জন্য জরুরি, তার চেয়ে বেশি জরুরি বাংলাদেশের সাধারণ শান্তিপ্রিয় মানুষের জন্য। কি বললেন? সারা পৃথিবী জুড়ে ছিছি করবে সবাই, ভারতের সমালোচনা করবে, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক কানুন অনুযায়ী এটা ঘোর বেআইনি, এইটা বলছেন, ঠিক, খুব ঠিক কথা বলছেন। কিন্তু বাস্তবে বহু এরকম উদাহরণ আছে যেখানে যুদ্ধ জয়ের পর অধিকৃত ভূখণ্ড ছেড়ে চলে যায়নি এমন বহু দেশ আছে এই বিংশ শতাব্দীতেও। একটা ছোট্ট তালিকা দু কথায় দিচ্ছি, শুনুন। রাশিয়া এবং ইউক্রেন, যেটা এখন চলছে, এটি বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত উদাহরণ। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিয়েছিল এবং রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নিয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ একে অবৈধ বলে গণ্য করে। তারপরেও দেখুন 2022 সালে পূর্ণমাত্রায় আক্রমণের পর রাশিয়া ইউক্রেনের একটা বিরাট অংশ দখল করে নিয়েছে। দনেৎস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিজিয়া, এইসব অঞ্চলগুলো রাশিয়া তাদের নিজেদের অংশ বলে দাবি করেছে। এমনকি কয়েকটি জায়গায় তো ভোট পর্যন্ত করে সেখান থেকে মানুষের কথা নিয়ে এসছে যে তারা রাশিয়ার সঙ্গে থাকতে চায়। দ্বিতীয় উদাহরণ দিই ইসরায়েলের। দেখুন 1967 সালের 6 দিনের যুদ্ধে সেই সময় থেকে ইসরায়েল বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। এই এলাকাগুলো আগে জর্ডানের ছিল, বর্তমানে এখানে ইসরায়েলি বসতি এবং সামরিক নিয়ন্ত্রণ। আরও আছে গোলান মালভূমি, এটা সিরিয়ার ভূখণ্ড ছিল। 1981 সালে ইসরায়েল এটা নিজেদের দখলে নেয় যুদ্ধ করে। 3 নম্বর উদাহরণ দিচ্ছি মরক্কো, পশ্চিম সাহারা, উত্তর পশ্চিম আফ্রিকার একটি বিতর্কিত অঞ্চল। 1975 সালে স্পেন এই এলাকা ছেড়ে চলে যাওয়ার পর মরক্কো এই এলাকার 80% এলাকা নিজেদের দখলে নিয়েছে। এরপরে আসি, এগুলো কিন্তু সবই কিন্তু জাতিসংঘ, সারা বিশ্ব তার প্রতিবাদ করেছে, কানে তোলেনি কেউ। চতুর্থ উদাহরণ দিই তুরস্ক। 1974 সালে সাইপ্রাসে একটি অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় তুরস্ক দেশটির উত্তর অংশে তুরস্ক এসে এই দেশটির সাইপ্রাসে সামরিক অভিযান চালায়, অনেকটা বাংলাদেশের মতো, পূর্ব পাকিস্তান বাংলাদেশ। এরপর থেকে সাইপ্রাস দ্বীপের একটা অংশ তুরস্ক দখল করে নেয়, যার নাম এখন হচ্ছে তুর্কি রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস, যা কেবল তুরস্ক ছাড়া আর কোনো দেশ পৃথিবীর যাকে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিকভাবে এটা এখনো সাইপ্রাস প্রজাতন্ত্রের অংশ, কিন্তু দখলে আছে কার? তুরস্কের। এরপরে দেখুন ভারতের ঘরের মাঠে আসুন এবার। 1962 সালের ভারত চীন যুদ্ধের পর থেকে চীন ভারতের এক বিশাল ভূখণ্ড, যার নাম আকসাই চীন, নিজেদের দখলে রেখেছে। এবং এই অঞ্চলটা কিন্তু কম নয়, 38,000 বর্গ কিলোমিটার, যা সুইজারল্যান্ডের মতো একটি দেশের মতনই বড়। আকসাই চীন ছাড়াও অরুণাচল প্রদেশের পর্যন্ত চীন বলছে যে এটা তাদের অংশ, তাদের সেই দাবি এখনো করে যাচ্ছে। তাতে কে কি, পৃথিবীর কে কোথায়? রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার চীনও তাই। সুতরাং কে কি বলবে সেটা আদৌ কোনো বিষয় নয়। আর পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের ক্ষেত্রে ভারতের তো ন্যায্য অধিকার আছে। ওই যে আগেই বললাম 71-এর যুদ্ধের পর পরাজিত পাকিস্তান তার এই পূর্ব পাকিস্তানকে ভারতের হাতে তুলে দিয়ে চলে গিয়েছিল। ভারত সেটা তুলে দেয় বন্ধু মুজিবুর রহমানের হাতে, এবং ভালো মানুষের মতো মুজিবুর রহমানের কথায় সমস্ত সেনা প্রত্যাহার করে ফিরে এসেছিল, 1 ইঞ্চি জমি নিজেদের দখলে রাখেনি। তারপরেও হচ্ছে কিনা বলা হচ্ছে ভারত প্রভুত্ববাদী, ভারত শোষণ করছে বাংলাদেশকে, লাথি মেরে তাড়ানো হবে ভারতের হাই কমিশনারকে।
বাংলাদেশের বর্তমান নেতৃত্ব যা করছে ভারতের বিরুদ্ধে, তাতে ভারত একান্ত সভ্য ও ভদ্র দেশ বলে চুপ করে আছে। কিন্তু আর বোধহয় ভদ্র থাকা সম্ভব হচ্ছে না ভারতের পক্ষে। গত পরশুর প্রতিবেদনে বলেছিলাম, বাংলাদেশের সামরিক অভিযানের ব্যাপারে ফয়সালা নিয়ে ফেলেছে ভারত। সেনাকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি যে কোনো দিন ভারত ঝাঁপিয়ে পড়তে পারে। প্রতিবেদনে বলেছিলাম, রংপুর ও চট্টগ্রাম নিয়ে নেয়ার পরিকল্পনাও আছে ভারতের। কিন্তু শুধু এটুকু নয়, একটা প্রবল মত এমনও চলছে আছে ভারতের নেতৃত্বের উঁচু মহলে, যারা চাইছে ৭১-এ যে দেশ দখল করে নিয়েছিল ভারতীয় সেনা, যে ভূখণ্ডকে ভারতের হাতে তুলে দিয়ে চলে গিয়েছিল পাকিস্তান, সেই ভূখণ্ডে নিজেদের ন্যায্য অধিকার পুনরায় কায়েম করবে ভারত। বাংলাদেশ সেনা প্রতিরোধ করবে? ভারতের সেনার সামনে বাংলাদেশের সেনা সেই প্রতিরোধ বালির বাঁধ। বাংলাদেশের জনগণ প্রতিবাদে ফেটে পড়বে? পারবে না। যেমন শেখ হাসিনার 16 বছরের ওই গত বছরের জুলাই ছাড়া বাকি অংশ জনগণ ফেটে পড়েনি, চুপচাপ বসেছিল ঘরে, তেমনই কিংবা তারা শান্তিতে ছিল, এখনো তারাই তাই থাকবে, ফাটবে না, ঘরে বসে যাবে সব। ভারত যদি অধিগ্রহণের পক্ষে ভোটাভুটি চায়, এবং সেটা করবার ইচ্ছাও নাকি আছে, তাহলে দেখা যাবে বেশিরভাগ মানুষ বলবে আমরা ভারতের একটি অঙ্গরাজ্য হয়ে থাকতে চাই। ধর্ম, হিন্দুদের অধীনতা মানবে বাংলাদেশের মুসলিম জনতা, এইটা বলছেন? কেন মানবে না? বাংলাদেশে যত মুসলিম আছে তার চেয়ে অনেক বেশি মুসলিম আছে ভারতে। ভারতের একাধিক রাজ্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ। তারা কি ভালো নেই? ভালো আছে, বাংলাদেশের থেকে অনেক অনেক গুণ বেশি ভালো আছে। সবচেয়ে বড় কথা, প্রতিবাদ, প্রতিরোধ, নাশকতা রোধ করার ক্ষমতা আছে ভারতের। এই চেষ্টা কি হয়নি ভারতের মাটিতে? আগে হয়েছে, কিন্তু লাভ হয়নি। ফুৎকারে উড়ে গিয়েছে সব। বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদীদের, জঙ্গিদের বেলাতেও ফুৎকারে উড়ে যাবে। কিন্তু যে শত্রুতা নিয়ে ভারতের পেটের মধ্যে থাকা বাংলাদেশ আর চলছে, সেটা আর থাকবে না। এটাই ভারতের স্বস্তি। এটা বলার অপেক্ষা রাখে না। প্রথম আলো এবং ডেইলি স্টার পুরানো এটা সরকারের ভেতর থেকে একটা অংশ কাজ করছে। এটা যে নাহিদ ইসলাম বলছে আজকে আনুষ্ঠানিকভাবে, সেই জন্যই না, একেবারে একটু ক্লিয়ার। বিএনপি সালাউদ্দিন আহমেদ যখন তথ্যটা প্রকাশ করলেন যে গোয়েন্দা রিপোর্ট ছিল, এরকম হইতে পারে, তারপরেও সরকার ব্যবস্থা নেয়নি, ফলে সরকারের কোনো একটা অংশ এটা করছে, এটা চোখ বন্ধ করে এই অভিযোগ এই সরকারের প্রতি তোলা যায় এবং সরকারকে এর মূল্য দিতে হবে। এর মূল্য দিতে হবে, তারা দিচ্ছে। সারা বিশ্বে বাংলাদেশের নাক কান ছোট করে ফেলছে। সারা পৃথিবী জানবে বাংলাদেশে একটা এরকম উগ্রপন্থী গোষ্ঠী আছে, যারা চাইলেও এই দেশের জনপ্রিয় 2টা পত্রিকা এবং ইন্টারন্যাশনালি স্বীকৃত 2টা পত্রিকাকে চাইলেই একদম শাটডাউন করে দিতে পারে। এটা একদম কমন সিগন্যাল। তারপরে দেখেন সমস্ত হিসাব নিকাশ, শাহবাগ থেকে লোকজন আসলো, 2 ঘন্টার সময় নিয়ে আসলো, জড়ো হইলো, ঘোষণা দিয়ে জড়ো হইলো। প্রথম আলো, ডেইলি স্টার, ভারতের চর, ভারতের দালাল, এসব বলে সবসময় গালিগালাজ করে। ওই যে বলে না, ওসমান হাদিকে ভারত বিদ্বেষী হিসেবে সমালোচনা করাটা তাকে যোগ্য করা হয়েছিল এই টাইপের একটা পরিস্থিতিকে ফেলে দেওয়ার জন্য। এরকম প্রথম আলোকেও তারা দীর্ঘদিন ধরে, প্রথম আলো, ডেইলি স্টারকে ভারতের দালাল হ্যানতেন বইলা এটা তার একটা প্লট তৈরি করে রাখছিল। এবং সেই প্লটটা যখন বাস্তবায়ন করতে আসলো, তখন আইন শৃঙ্খলা বাহিনী, আজকে পুলিশ নাকি বলতেছে যে তারা মাইর খাইতো, কয়েকজন মারা যেত, এই জন্য নাকি ফিরে নাই। তো এই টাইপের মব ফিরায় কেমনে? তাহলে সরকারের দিক থেকে নিষেধ ছিল? এরকম ইঙ্গিত ছিল কি যে যাও করতে থাকো, করতে দাও, যা করতে চাই করতে দাও? সেরকম কোনো ইঙ্গিত ছিল কিনা? দেখ, সেই সময় এসে আরেকজন মুখ খুলেছেন। তিনি বলছেন সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়। কে বলেছেন জানেন? সরকারেরই কাছের মানুষ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রথম আলো, ডেইলি স্টারে হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সকালে সোনারগাঁ পেন প্যাসিফিক হোটেলে মব ভায়োলেন্স আক্রান্ত বাংলাদেশ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ও শহীদ শরীফ ওসমান হাদির নাম ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে সরকারের ভেতরে একটি অংশের সংশ্লিষ্টতা, রাজনৈতিক ব্যাকআপ এবং পূর্ব পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। ওসমান হাদি মারা যাওয়ার আগে যা হয়েছে, মানে পরপর যা হয়েছে এবং এখনো হচ্ছে, সবকিছুই নাহিদ ইসলাম বলছেন এটা একটা পরিকল্পনার অংশ। এই যে নির্বাচন, ওসমান হাদিকে
মারা যাওয়ার কজ ধরে, তাকে মেরে ফেলার কজ ধরে নির্বাচন বানচাল করতে হবে, এটাও কি তাহলে সেই পরিকল্পনা অংশ না? যে হাদি এইভাবে শেষ হয়ে যাবে, তারপরে এটা ধরে নির্বাচনটা বানচাল করবে, নির্বাচন না হওয়ার দাবি তুলবে। পরিষ্কার হয় কিনা হিসাব। নাহিদ ইসলাম সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, নোয়াব যৌথভাবে এই প্রোগ্রামটার আয়োজন করেছিল। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রের বিকাশে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, পেশাজীবী মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের দাবি। এই যে নাহিদ ইসলাম যে থলের বিড়াল বের করে দিলেন, গোমর ফাঁস করে দিলেন, এখন মামলা কার নামে হওয়া উচিত বলেন? প্রথম আলো অজ্ঞাতনামা 500 জনের নামে মামলা করেছে, কিন্তু সত্যিকারের মামলাটা কার নামে হওয়া উচিত? কারা এটা অর্ডার দিয়েছে, নির্দেশ দিয়েছে কে? কারা পেছন থেকে আইন শৃঙ্খলা বাহিনী যেন কাজ না করে সেইটা মেকানিজম করেছে? তাদের নাম কি কখনো বের হয়ে আসবে? আর সবচেয়ে ধিক্কার লাগে, সবচেয়ে লজ্জা লাগে প্রথম আলো মিডিয়া লিস্টার, ছাপছেন তো, লিখছেন তো, সাংবাদিকতা করতে দিচ্ছেন না কেন? আপনারা বের করেন না, কত কিছুই তো গোমর উন্মোচন করেন। আপনারা বের করেন আপনাদের অফিসে কে কে কোথায় বসে প্লটে গেছে, খুব কি কষ্ট। আমাকে অ্যাসাইনমেন্ট দেন, নির্দিষ্ট টাইমটা দিয়ে দিবেন, আমি তদন্ত করে বের করি, ইনকোয়ারি করেছি তো আপনাদের সঙ্গে বহু নিউজ শেয়ার করেছি, বহু কিছু নিয়ে আলোচনা করেছি। আপনাদের তুখুর রিপোর্টার এখনো বেশ কয়েকজন আছে। বিষয়টা কি জানেন? ভীতি, প্রচন্ড ভীতি। আমি প্রথম আলোর দায়িত্বশীল নিউজ ম্যানেজমেন্টের একজন, আমি আর তাকে নাম ধরে ছোট করতে চাই না, এক সময় ওই 96 আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়ে নির্যাতিত একজন সাংবাদিক, আওয়ামী লীগ সরকার দিয়ে প্রচন্ড নির্যাতিত একজন সাংবাদিক, আমার সঙ্গে দেখা হলো কারণ বাজার একটা কফি শপে। এবং সেই কফি শপটা আমরা প্রায়ই ওখানে আড্ডা দিতাম। সেখানে প্রফেসর নাজমুল হাসান, কলিমুল্লাহ সহ আরো বিভিন্ন লোকজন, তারা আমরা ওখানে কফি খেতে যেতাম। সেই কফি শপে প্রথম আলোর আমার সেই পুরনো বন্ধু দেখে আমি একটু ক্ষোভ ঝালাম, বললাম যে আপনারা কি শুরু করেন প্রথম আলো? আমি প্রথম আলো পড়া ছেড়ে দিচ্ছি, যে এই প্রথম সংখ্যাটা থেকে প্রথম আলো হার্ড পেপার আমি রাখতাম, আমি পড়ি না। আমি বললাম যে এগুলো কি রে ভাই, আপনারা প্রথম আলোর মতো পত্রিকা, আপনারা সত্য তুলে ধরছেন না। এই ইউনূস গভর্নমেন্টের সময় এসে মনে হচ্ছে যে আপনারা লিখতে ভয় পাচ্ছেন। যেটা জানলাম সত্যিই তারা ভয় পাচ্ছিল। আমাকে শুধু ওই দায়িত্বশীল নিউজ ম্যানেজমেন্টের যে লোক, তিনি শুধু আমার যে বন্ধু, সে বলল যে ভাইরে কিছুটা তো চেঞ্জ হচ্ছে, আমরা কিছুটা লেখার চেষ্টা করছি, দেখবেন 1-2টা রিপোর্টের উদাহরণ দিল। বললো কিন্তু সবাই তো ভয় পায়, এই যে দেখেন না, একটা কিছু মৌলবাদের বিরুদ্ধে বললেই বলে যে আমাদের অফিসের সামনে গরু জবাই করবে। এই টেনশনই প্রথম আলোকে আজ এখানে খেয়েছে।